আয়ান শক্ত কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। শফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখেই তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার ওনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে আগলে নেওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারেনি। তাই ঘর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, উনি কি কান্না করলো? চোখে জল ছিল? তা তো আড়াল করতেই কি চলে গেল? আর তা কি আড়াল করতেই চলে গেল? কিন্তু প্রিয়তা এক মনেই ভেবে যাচ্ছে, তার ভাই তার সাথে এভাবে কথা বলল, কিন্তু কেন? মনে মনে বেশ অভিমান হলো ভাইয়ের উপর ছোট্ট প্রিয়তার। প্রিয়তা আরো একটা জিনিস ভেবে নিল, সে আর কিছু বলবে না। যদি তাকে আজ সবাই মিলে আগুনেও ফেলে দেয় তবুও না। প্রিয়তার ভাবনার মাঝে মিতা সওদাগর এগিয়ে এসে ওর কপালে চুমু খেয়ে নিল। প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। এটা কি সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে? এটা সম্ভব? পরক্ষণে ভাবে, কেন সম্ভব না? এটা তো হতো সব সময়। তার মনি তাকে রোজ স্কুল যাওয়ার সময় কপালে চুমু দিত, স্কুল থেকে বাড়ি এলে খাবার খাইয়ে দিত, কত ভালোবাসতো। কিন্তু হঠাৎ করেই কেমন হয়ে গেল। প্রিয়তা 7 ওঠার পর পর কেমন খারাপ আচরণ করত, আর আস্তে আস্তে তা আরো বাড়লো, বই কমলো না। এর মধ্যেই মিতা সওদাগর মেয়ে দুটোকে বাহিরে যেতে ইশারা করে। মেয়েগুলো মাথা নেড়ে বাহিরে গেল। মিতা সওদাগর তখন আস্তে ধীরে বলতে শুরু করলো, আমি জানি তোর মায়ের কোনো দোষ ছিল না, আর না ছিল তোর, কিন্তু জানিস একটা মন জিনিস আছে না, আমার এই মন তোদের মেনে নিতে পারেনি, মস্তিষ্ক মানলেও মন থেকে মেনে নিতে পারেনি। আমি তোর মায়ের সাথে তোর সাথে অনেক খারাপ করেছি, কিন্তু তাই বলে আমি ক্ষমা চাইব না। তুই তো অনেক ছোট, তবে তোর খারাপ চাই না। আমি শুধু এটুকু বলবো, যখন বুঝতে পারবি ভুল ঠিক বোঝার মতো মন মানসিকতা তৈরি হবে, তখন ঘৃণা না করে একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে নিজেকে ভাবিস, আর আজ যা হবে সব মেনে নিস, তোর ভালো হবে। কথাগুলো বলেই তিনি চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এখনো কিছু বুঝতে পারছে না, কি বলে গেল তার মনি। আচ্ছা, তার মা কি না চাইতেও একটা নারীর সুখের সংসার ভেঙে দিয়েছিল? না না, প্রিয়তার এখন খুব করে মনে হচ্ছে সবটা দোষ তার দাদুর। কেন তার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল, সাথে এই ছোট্ট প্রাণটাকেও। এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে তাকে। ম্যাম, আপনি বসুন, 12টা তো বেজে গিয়েছে। একটা মেয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে ওঠে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর মেয়েগুলো একটা শাড়ি প্রিয়তাকে সুন্দর করে পরিয়ে সাজাতে লাগলো, কিন্তু বেশি না, হালকা। তারপর সাজানো শেষে মাথায় একটা দোপাট্টা বেঁধে দেয়। প্রিয়তাকে সাজানো শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়। আর আয়ানাকে ততক্ষণে সারা আর মাইশা প্রিয়তার রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। বর চলে এসেছে, আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক অতিথি আবার খাবার খেয়েও নিচ্ছে আগে। খাবারের জায়গায় বাহিরে প্রিয়তাদের দোতলা বাড়িটার সামনেই ছোট্ট উঠোনটাই করা হয়েছে, আর বর্ব বসার জায়গা লিভিং রুমে। একটু পর দু বোনকে নিয়ে যাওয়া হবে। কি ভালো ভাগ্য দেখেছ, দু বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে। আর ছোটটা দেখেছি, এটার বা বয়স কত হবে, হয়তো 17। কিছু পাড়া প্রতিবেশী গুঞ্জনে ভেসে এলো এগুলো। চারদিক হতে রুম ভর্তি মেয়ে আর মাঝবয়সী মহিলা দিয়ে ঘর ভরপুর। প্রিয়তার অস্বস্তি হচ্ছিল এতক্ষণ, কিন্তু মানুষের চারদিক হতে ভেসে আসা কথার ইঙ্গিতে বুঝতে পারছে আজ তারও বিয়ে। আর এতক্ষণে এটা মনে হওয়ার কোনো পাকাপোক্ত কারণ দেখতে পায়নি। তাকে বেশি সাজানো হয়নি, শুধু শাড়ি আর হালকা পাতলা কিছু গহনা, আর মুখে হালকা সাজ। এটাকে কেউ বিয়ের সাজ বলবে না। বোনের বিয়ে, সেই সুবাদে তাকে একদম নর্মাল সাজিয়েছে মেয়েগুলো। কিন্তু তার বিয়েটা কার সাথে? সাদমান ভাই জানে উনি কি কিছু করবে না? প্রিয়তা একবার অসহায় চোখে বোনের দিকে, তো একবার সারা মাইশার দিকে। সবাই খুশি, আর এত মানুষের মাঝে যে কাউকে কিছু জিজ্ঞেস করবে সে সাহসটাও পাচ্ছে না প্রিয়তা। তাই চুপচাপ বসে রইল। কারণ বিয়ে যদি সত্যিই তার হয়, তবে নিশ্চয়ই কাজে বিয়ে পড়ানোর সময় বরের নাম বলবে, আর তখন তো শোনাই যাবে। কিন্তু তখন কি বিয়েটা ভাঙা যাবে? আর সবাই তো কেমন করে বলে গেল যেন সে ঝামেলা না করে। তবে কি সে বিয়েটা করে নিবে? তাছাড়া সাদনান ভাই তাকে ভালোবাসে কিনা সে এটাও তো শিওর না। যদি শিওর হতো তবে না হয় বিয়ের সময় কিছু একটা বলে দিত, আর সাদনান ভাই যদি পাশে থাকে তবেই এটা সম্ভব। আর নয়তো তার কপালে যা আছে তাই মানতে হবে। প্রিয়তার ভাবনার মাঝেই বাহির থেকে জাফর মির্জা সহ তার বাবা এসে বলল সারা আর মাইশা যেন দু বোনকে লিভিং রুমে নিয়ে আসে।
আয়নাকে মাইশা আগে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থম মেরে বসে আছে। আয়নার পেছন পেছন প্রায় বেশ মানুষই চলে গেল। রুম অনেকটা ফাঁকা হলো, শুধু 4-5 জন মেয়েই রয়ে গেল। প্রিয়তা এই সুযোগে সারার হাত চেপে ধরে বলল, প্লিজ আমি যাব না, তুই তো জানিস সব। দেখ, আমার কিছু করার নেই এখন। প্লিজ এইসব কথা সারা কথা না শুনে প্রিয়তা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও সবটা কথা সম্পূর্ণ করতে পারেনি। তার আগেই বাহির থেকে আয়ান ডাকতে ডাকতে রুমের ভেতর প্রবেশ করে, কিন্তু প্রিয়তাকে এভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু বলে না। সারাও চুপ থাকে। আয়ান এগিয়ে গিয়ে বোনের হাত ধরে টেনে রুম থেকে নিয়ে এসে লিভিং রুমে বসায় আয়নার পাশে। আর প্রিয়তা সেখানে যেতে খুব চেনা পারফিউমের স্মেল পেল, সাথে পাশ হতে খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল, আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথা নুয়ে নেয়। তার ঠিক ডান পাশেই সাদনান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তার ছোট্ট মন তখন নানান প্রশ্ন আওড়াতে ব্যস্ত। কাজের ডাকে সম্মতি ফিরে প্রিয়তার। একবার মিতা সওদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতেই সবার ইশারায় কবুল বলতে বলে। প্রিয়তা পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর 3 বার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে। কোনো তাড়াহুড়া নয়, আবার দেরিও নয়। কিন্তু রাহান পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়ানার বিয়ে প্রথমে হয়েছে, আর প্রিয়তা দেরি করছিল বলে আয়ান আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলা নিয়ম কানুন পালন করে প্রিয়তা আর আয়ানাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি দিয়ে যাবে না। সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলে। এতে আর কেউ দ্বিধামত প্রকাশ করেনি। আয়না আর রাহাতকে নিয়ে 3টা গাড়ি সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রাহান আর 4-5 জন ছেলে রেখে গিয়েছে। ও হ্যাঁ, সাদনান সারাকেও সাথে রেখে দিয়েছে। অতঃপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রাহানের পেছনে উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখেই বসেছে বাইকে। রাহানের মুখ হুতুম পেঁচার মতো করেই রেখেছে। ইস, তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে, আর তারই বোনকে। সাদনান জানতে পারলে কি করে আল্লাহ মালুম। রাহান আর চোখে একবার বাইকে মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে বলে ওঠে, আমার কোনো সসই রোগ নেই, ধরে বসো, নয়তো ধপাস করে পড়লে তোমার ভাই আমার সব হাড্ডি ভেঙে মাংসতে পরিণত করবে। সারা ফিক করে হেসে ফেলে রাহানের কথা শুনে। রাহান চোখ বন্ধ করে আবার ঝটপট চোখ খুলে। এই মেয়ে এভাবে হাসে কেন? সে কি জানে না পাশে বসে সুদর্শন ছেলেটার এতে বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হয়? হেসো না পেতনি, হেসো না, পেতনি লাগে দেখতে। ব্যাস, মুহূর্তের মধ্যে সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনে রেখে মুখে ভেঙচি কেটে বলে, হ্যাঁ, আপনার থেকে ভালো দেখায়। এবার রাহান নিজেও হাসে, জবাব দেয় না আর। সে খুব করে বুঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজেও এই মেয়েকে ভালোবাসে। আগে 2টো ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রাহান, আর সবার পেছনে সাদনান। প্রিয়তা আগের ন্যায় মুখ ফুলিয়েই রেখেছে। সে রেগে আছে না খুশি না কি অভিমান, সাদনান বুঝতে পারলো না, আর বেশি বুঝতেও চাইলো না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হওয়াতে সাদনান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিয়ে করেছি কি এভাবে আগের মতো মাঝে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে রাখার জন্য? চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরো মেয়ে, নয়তো ধাক্কা দিয়ে এখানেই ফেলে রেখে চলে যাবে। প্রিয়তা সাদনানের এরূপ কথায় একটু ভয় পেল। সত্যি ফেলে দিতে পারে বিশ্বাস নেই এ লোকের। তাই নিজের ছোট্ট ছোট্ট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এমন লম্বা চওড়া প্যাটানো বলিষ্ঠ শরীরে প্রিয়তার হাতের বাঁধনে কিছুতেই আসে না। তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে। সাদনান মুচকি হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকেই লালন পালন করে বড় করতে হবে। কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না। এটা আজ রাত থেকেই শুরু হবে। সদাগর বাড়ির পরে আগে মির্জা বাড়ি থেকেই সদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইকে গেলে লাগবে 3-4 মিনিট। কিন্তু আজ যেন রাস্তায় ফুরোচ্ছে না। আর সাদনান, সে তো সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তা ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয় আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য।
প্রিয়তার ভাবনার মাঝেই 3টা বাইক এসে মির্জাবাড়ির গেটে থামে, আর ভেতর হতে গেট খুলে দেয় দুজন দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রাহান আর দুটো ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়না, প্রিয়তা, দু বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিভিং রুমে, আর চারদিক হতে মানুষজন তাদের ভিড় করে জমিয়ে দেখতে এসেছে। বিয়ের দিন বউ দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমনই যে বউটাকে দেখতে যাওয়া হয় সে নতুন বউই জানে এই বিষয়টা কতটা অস্বস্তিকর। তাই তো সালেহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে বলে যাতে দুই নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠা ছাড়িয়েছে। প্রিয়তা এসেছে আধ ঘন্টা হবে। সাদনানের মা বড় ছেলের বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষে সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি, মাকে কিছু একটা ইশারা করে রুমে চলে গিয়েছে। তারপর ফ্রেশ হয়ে একটু আগেই বেরিয়ে গেছে বাড়ি হতে। তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে টুজিয়ে ছেলে বউদের রুমে পাঠিয়েছে। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে। ছেলের বউ তার ভীষণ ছোট, আর এই বয়সে বিয়ে, তার উপর এত মানুষের ভিড়, মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে দু বোনকে 2টা শাড়ি পরিয়ে দিয়েছে। বিয়ের সাজ একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যে প্রিয়তা একবারও কারো সঙ্গে কথা বলেনি। সারা 2-1 বার কিছু বলতে গিয়েও বলেনি। কি দরকার নিজের সাফাই গাওয়ার? তার ভাই সব ঝামেলা বাঁধিয়েছে। তার ভাই খুলে দিবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে ভাসর ঘরের কাহিনী বলতেও হয়তো দ্বিধা করবে না করবে হয়তো লজ্জাও পাবে। সারার ভাবতে ভাবতে প্রিয়তার চুল বেঁধে দিচ্ছিল, কিন্তু দরজায় কড়া নাড়া শব্দে ভাবনা শুধু ছিঁড়ে। মাইশা দরজা খুলতেই দেখে দুজন কাজের লোক ঘরে প্রবেশ করে, হাতে তাদের থালা ভর্তি খাবার। সালেহা বেগম পাঠিয়েছেও জানালো তারা। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ প্রথম এই বাড়িতে একসাথে বসে সবার সামনে খেতে অস্বস্তি হবে, সেসব ভেবেই তিনি খাবার পাঠিয়েছে। যদিও শফিক সওদাগর আর আজম মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এ বাড়িতে ভিন্ন সময়ে ঈদ বা নানা অনুষ্ঠানে এসেছে আর একসাথে বসে খাবারও খেয়েছে, তবে আজ ভিন্ন, আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার থালা সহ ওকে রাহাতের রুমে দিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমেই ছিল। এই কাজটা বোকামি হয়ে গেল। ভালোবাসি আমি ওকে, আর আপনার এত আপত্তি থাকলে নমিনেশন দিতে হবে না আমাকে। ওয়াসিফ দাওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়। ওয়াসিফ দাওয়ান আবারও বোঝানোর স্বরে বলে ওঠে, রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাইছি বিপক্ষ দলের লোকেরা এটা জানতে পারলে ঝামেলা করবে, তাই বিয়েটা গোপন রাখাই মঙ্গল। তাই হবে। আর এমনিতেও আজ বিয়ে শুধু একটাই হয়েছে বলে জানে সবাই। আমাদের বিয়ের কথা 2 পরিবার আর খুব কাছের কয়েকজন, তার মধ্যে আপনি একজন। সাদনান বাইক চালাচ্ছে, রাহান ওর পেছনে বসে আছে। রাত এখন 10টা ছুঁই করছে। এই 10 মিনিটে হবে তারা ওয়াসিফ দাওয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে, আগের মতো আজ অতটা গম্ভীর নয়। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করছে রাহানকে। এক পর্যায়ে হঠাৎ করে অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান। তুই বিয়ে করবি না? রাহান চমকে ওঠে, কি বলবে? নিজে তো ঠিক সদরও সুইচ হয়ে একটা বাচ্চাকে বিয়ে করে ঠিক করে নিয়েছে, আর এখন যদি আমি বলি তোর বোনকে করবো, তখন নিশ্চয়ই উস্টা দিয়ে বাইক থেকে ফেলে দিবে। রাহানের ভাবনার মাঝে সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে, কি হলো বল, নাকি কাউকে পছন্দ করিস? হ্যাঁ, না মানে? নাকি তোলাচ্ছি? এমন কিছু হলে বলে ফেল। হ্যাঁ আছে। জানা যাবে? না মানে আমি তোকে সময় করে দেখিয়ে দিব, ওকে? রাহানের কথায় সাদনান বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তবে ভুল। এই মির্জা সাদনান শাহরিয়া এক দেখায় মানুষের চোখ দেখে বলে দিতে পারে কে কেমন মানুষ। সেখানে তুই আমার বন্ধু, রোজ রোজ তোকে দেখি আমি। সাদনানের ভাবনার মাঝে রাহান বলে ওঠে, আমি বাড়ি চলে যাই আজ। না, কাল সকালে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তুই বাড়ি গেলে কাল 10টার আগে ঘুম থেকে উঠবি না, আমি ভালো করে জানি। কথাটা বলেই সাদনান বাইক গ্যারেজে রাখার জন্য দারোয়ানের হাতে চাবি দিয়ে রাহানকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে, আর রাহান রান্নাঘরে বেশি নেয়। অতঃপর দুজনে খেতে বসে পড়ে। সাদনান তার মধ্যে মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াজুড়িতে সালেহা বেগম রুমে চলে যায়।
আর রান্নাঘরে দুজন কাজের লোক আছে। ওদের খাবার শেষ, সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রাহানও সাদনানকে অনুসরণ করে। গেস্ট রুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে হয়তো মহিলা আছে, তুই বরং আমার সাথে আয়। সাদনান কথাটা বলেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। রাহান বিস্ময় চাহনি নিয়ে বলে ওঠে, তুই কি তোর বাসর ঘরে আমাকে পাহারা দিতে? চুপচাপ আমার সাথে আয়। সাদনান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। রাহান মুখে হাত দিয়ে উপর সাদনানের পেছন পেছন যেতে লাগলো। সাদনান সোজা সারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। একটু পরে এসে সারা ঘুমো ঘুমো চোখে দরজা খুলে বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে ভাই? তুই মাইশার রুমে যা, আজ রাহান থাকবে এখানে। সারা এতক্ষণ চোখ কচলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ঝট করে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকিয়ে দেখলো রাহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আচ্ছা। সারা ফের রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসে। সাদনান রাহানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটা এগিয়ে গিয়েছে। রাহান এতক্ষণ সারার দিকে তাকিয়েছিল। এই মেয়ে তাকে না মারা অবধি শান্তি হবে না নাকি? হ্যাঁ, সাদনান ওকে রুমে যেতে বলে এই নিজেও রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রাহান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে। মানুষ ভাই একটু। সাদনান পেছন ফিরতেই রাহান তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর সাদনান মুচকি হাসে। সব সময় খোঁচা না মারলে হয়তো বেডা রাহানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতেই সাদনান রুমে আসতেই থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় ঘাপটি মেরে বসে আছে। সারা ঘর বিভিন্ন রকমের ফুলের গন্ধে মোমো করছে। রাত কটা বাজে? হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মাইশার রুমে দিয়ে যাওয়ার পর আম্বিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গেছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করতে হয়। আর সেই কথা ভেবেই বসে বসে ঝিমোচ্ছিল প্রিয়তা। তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের উপর পড়েনি, আর সাদনান ফিক করে হেসে ফেলে। কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে, সেদিকে তার খেয়াল নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরা মুখো সাদনান ভাই তো ভুলেও হাসে না, সব সময় গম্ভীর হয়ে থাকে। এই মেয়ে ওঠো, নিজেকে সামলাতে পারে না, আর সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়ার সামলানোর দায়িত্ব। সাদনানের কথা প্রিয়তা কিছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না। আজ কত কষ্ট পেয়েছিল, কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? আচ্ছা, উনি আমায় বিয়ে কেন করেছে? এখন বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথা শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে বোঝাচ্ছি, হুশ। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা, যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে। শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। সাদনান ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্নে অনেকবার সাদনানের চাপদারি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝে ওর উপর উঠে বসে দুহাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকেই কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টি ঘুরায় এলোমেলোভাবে। আজ তার ভালোবাসার মানুষটা তারই স্বামী। ভাবতেই খুশিতে চোখে অশ্রুহানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামলে নিল ছোট্ট প্রিয়তা। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।